আমরা এখন পেয়েছি আমাদের সংস্কৃত বিভাগের অধ্যাপক রুবেল বাবুকে। আমরা সায়েন্সের অধ্যাপক, আমরা গীতা সম্পর্কে বিশেষ কিছু জানি না, তাই এখন গীতা সম্পর্কে কিছু জানার জন্য রুবেল বাবুকে বলছি। হ্যাঁ, নমস্কার। আমি আমার সঙ্গে যাদেরকে পেয়েছি, খুব সৌভাগ্যের বিষয়। আজকে আমি আমার কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে এসেছি এবং সেখানে আমি পেয়েছি কানাইলাল বর্মনকে, ফিজিক্স অধ্যাপক। আমি একটু দেখাতে বলবো, আছে মানে আমাদের অনুপম আছে, প্রশান্ত এবং চিত্তবাবু এখানকার ডিপার্টমেন্টের হেড। যাই হোক, আজকে এই ফিজিক্স ডিপার্টমেন্টে এসেছি এবং এই ফিজিক্স ডিপার্টমেন্টে খুবই একটা ঘরোয়া ছলে তারা আমাকে প্রশ্ন করছে গীতার সম্বন্ধে কিছু বলার জন্য। এখন গীতা হচ্ছে একটা গ্রন্থ। আমরা ছোটো থেকেই শুনছি যে গীতা হচ্ছে একটি হিন্দুদের ধর্মগ্রন্থ, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা এটাকে একটা গ্রন্থ হিসাবেই বিবেচনা করব। কেমন গ্রন্থ না, আমাদের একবারে যে যেহেতু ফিজিক্সে এসেছি, একটু অন্যরকমভাবেই বলা ভালো। আমাদের যে হিউম্যান বডি, সেটাকে আমরা কিন্তু মেনলি দুটো পার্ট আমরা দেখতে পারি, একটা যে ফিজিক্যাল, একটা মেন্টাল। এখন এই গীতা এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে এমন কিছু মেসেজ আছে। প্রথমত হচ্ছে কি না, এই গ্রন্থ হচ্ছে কনভারসেশন। কাদের মধ্যে কনভারসেশন না, শ্রীকৃষ্ণ এবং অর্জুন, এই দুজনের মধ্যে একটা কনভারসেশন। সেখানে অর্জুন তার জীবনে নানান যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি, তার কিভাবে সেই সমস্যাগুলোকে তিনি ওভারকাম করতে পারেন। গীতায় কিন্তু একেবারে 18টি অধ্যায়। আমরা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, কর্মযোগ, এরকম 18টি অধ্যায়ের মোট 700টি শ্লোক। বেশিরভাগ যে শ্লোক, কিছু কিছু শ্লোক অর্জুনের প্রশ্ন আছে এবং কিছু কিছু শ্লোক সঞ্জয় এবং আমাদের যে ধৃতরাষ্ট্র আছে তাদের কথা আছে। তবে বেশিরভাগ শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জীবন সম্বন্ধে নানান কথা শোনাচ্ছে, যে অর্জুন কীভাবে সুন্দর জীবন যাপন করতে পারে, অর্জুন কীভাবে শারীরিকভাবে ফিজিক্যালি সুস্থ থাকতে পারে, কীভাবে মেন্টালি সুস্থ থাকতে পারে। এটাই কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে আছে। আমি একটা উদাহরণ দিয়ে এখানে বলতে পারি যে কীরকম না, প্রথমে যখন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যখন কুরুক্ষেত্র যে ব্যাটেল ফিল্ড, সেই যুদ্ধক্ষেত্রে সকলে সমবেত হয়েছে, একদম আমরা যদি এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, একটু বেশ মেমোরাইজ করার চেষ্টা করি বা একটু ভাবনার চেষ্টা করি আমাদের যে চিন্তন স্তরে, থট লেভেলে গিয়ে, যে কীরকম না একটা যুদ্ধক্ষেত্র, সেদিকে একদিকে আছে কৌরবরা, একদিকে পাণ্ডবরা, যুদ্ধক্ষেত্র সমাসীন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্জুন যুদ্ধ করতে এসেও সমস্ত একদম তার ঘোড়া, সমস্ত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু একবার রেডি হয়ে আছে। এবং সেই পরিস্থিতিতে অর্জুন হঠাৎ করে বলছে যে আমি এখন যুদ্ধ করব না। তার মানে কি, অর্জুন একটা যে কাজ করতে এসে, তার লক্ষ্য, তার যে গোল, সেটা কিন্তু ফিক্স ছিল কি না, আমাকে যুদ্ধ করতে হবে। কেন? কাদের বিরুদ্ধে? অধর্মের বিরুদ্ধে, কৌরবদের বিরুদ্ধে। কৌরবরা যে অন্যায় করেছে, কী অন্যায় করেছে না, আমরা জানি যে কপট মানে ছলনার দ্বারা পাশা খেলায় যুধিষ্ঠিরদের হারিয়ে দিয়েছে, তাদেরকে 12 বছর বনবাসে পাঠিয়েছে, 1 বছর অজ্ঞাতবাসে পাঠিয়েছে। শুধু তাই নয়, নারী জাতিকে অসম্মান করেছে, দ্রৌপদীকে ভরা সবাই দুঃশাসন প্রভৃতিতে বস্ত্রহরণ করার চেষ্টা করেছে। এর প্রতিকার স্বরূপ, প্রতিশোধ, ঠিক প্রতিশোধ নয়, আমি বলবো যে প্রতিবাদ স্বরূপ এই কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার কথা ছিল। অর্জুন সেজন্য যুদ্ধ করতে এসছে। যুদ্ধ করতে এসে অর্জুন হঠাৎ করে যখন সমস্ত কিছু প্রস্তুত, সে তার শারীরিক, দেখুন কিছু যেটা বললাম না, এই ফিজিক্যাল বডি, প্রথমে তার শারীরিক কিছু ট্রাভেল তৈরি হলো। সে বলছে কি না, সিরান্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বিপুতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়াতে। আমার সারা শরীরে কাঁপুনি হচ্ছে। সিরান্তি মম গাত্রাণি, আমার মুখ শুকিয়ে আসছে, আমার সারা শরীরে কাঁপুনি হচ্ছে, ঘাম হচ্ছে, কাঁপুনি হচ্ছে সারা শরীরের মধ্যে, আমার মুখ শুকিয়ে আসছে, এবং ভ্রমতীব চ মম না, তারপর মেন্টাল কথা বলছে। কিন্তু তাই নয়, তার মনও কিন্তু বিভ্রান্ত হচ্ছে, সে বুঝতে পারছে না। আমি একটু আগেই বললাম যে যুদ্ধ করার ব্যাকগ্রাউন্ডে যে রিজনসগুলো আছে, যে কারণগুলো আছে, সেগুলো পরিষ্কার। যে কি না, তারা নারী জাতিকে অসম্মান করেছে, পাশা খেলার দ্বারা তাদেরকে হারিয়ে দিয়েছে, তাদের জোর করে রাজ্য ছিনিয়ে নিয়েছে, ইত্যাদি অনেকগুলো কারণ কিন্তু সেখানে আছে। হঠাৎ করে সে বলছে আমার মন কিন্তু এখানে চঞ্চল হচ্ছে, আমি বুঝতে পারছি না। ভ্রমতেই বচা মেয়ে মনে, আমার গান্ডিবম সংসাতে হস্তাত, আমার হাত থেকে যুদ্ধ করবো যে গান্ডিব ধনুর্বাণ, সেটা হাত থেকে পড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এই গীতায় 2য় অধ্যায় 1ম শ্লোক থেকে কিন্তু তাহলে কী করলো না, শ্রীকৃষ্ণ অর্জুনকে এবার সেই মোটিভেট করছে। প্রথমে তাকে কর্মযোগ, জ্ঞানযোগ, বিভিন্ন অংশে বিভিন্ন গীতার বিভিন্ন খাদ্যাভ্যাস, খাদ্য প্রণালী, নিদ্রা, আহার ইত্যাদি কেমন করতে হবে ইত্যাদির মধ্য দিয়ে প্রথমে তাকে ফিজিক্যালি সুস্থ হতে বলছে, এবং তারপরে তাকে মেন্টালিও ফিট হতে বলছে, তাকে সংযত হতে বলছে। এটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা।
আর কিছু প্রশ্ন? ধন্যবাদ। খাদ্য প্রণালী যেটা ওটা ডিটেলস বলতে পারবে সেটা বলতে। হ্যাঁ, খাদ্য প্রণালী তো হ্যাঁ, প্রশ্নটি একবার অনুপমের থেকে আমরা নিয়ে নেবো। আমাদের অনুপম প্রামাণিক ফিজিক্স অধ্যাপক এই বিষয়ে খুব আগ্রহ রাখে। তা অনুপম একটা খুব ভালো প্রশ্ন করেছে যে খাদ্য প্রণালী সম্বন্ধে গীতায় কী বলা হচ্ছে। এক্স্যাক্টলি একটা খুব সুন্দর শ্লোক আছে যে প্রথমত আমরা যদি গীতার সপ্তদশ অধ্যায় দেখি, যার নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, শ্রদ্ধাত্রয়, এবং সেখানে কিন্তু 3 প্রকার পরিষ্কার আহারের কথা বলা হচ্ছে। একটা বলেছে কি সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এখন সাত্ত্বিক, রাজসিক, তামসিক বললে কিন্তু ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে যায় সেই সত্য গুণ সম্বন্ধে বলতে। আমি যদি খুব সোজাভাবে বলি যে আজকের যে পরিস্থিতি, আজকে দেখছি কি আমাদের এই যে প্রচণ্ড গরম, এই গরমের ক্ষেত্রে আমাদের কিন্তু কোন আহারটা বেশি, আমরা যে জলীয় আহার খাই, ডিহাইড্রেশন হতে পারে, আমাদের ধরুন ডায়রিয়া হতে পারে, বা তার জন্য আমাদের প্রেসক্রাইব করা হচ্ছে যে ইলেকট্রল জাতীয় খাদ্য, মানে যেগুলো আমরা যে পানীয় নিচ্ছি সেগুলো আমরা যেমন খাবো, ডাব ইত্যাদি। তা গীতায় কিন্তু সবসময় মানুষের শরীরে কিন্তু পরিমিত জলের প্রয়োজন আছে। তাই যে কোনো খাদ্য কিন্তু বলছে যে কি না রস জাতীয় আহারের কথা বলেছে। সাত্ত্বিক আহার কাকে বলছে? যেগুলো রসালো খাদ্য, যেমন ফল। আমরা জানি ডায়েটের মধ্যে ফল রাখতে হয় বেশি পরিমাণে। আমরা কার্বোহাইড্রেট সারাদিনে যা খাই, আমাদের যদি 100% আমরা খাবারের পরিমাণ ধরি, তার মধ্যে কিন্তু আমরা সাধারণত যে খাবার খাই সেটা হচ্ছে 80% কার্বোহাইড্রেট, আর 20%-এর মধ্যে কিন্তু প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি আছে। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্গীতা বলছে সাত্ত্বিক আহারটা বেশি গ্রহণ করতে হবে। অর্থাৎ ঠিক উল্টোটা, 80% আমরা প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এই জাতীয় খাবার গ্রহণ করবো, এবং বাকি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু যেগুলো আমাদের শরীরে কিন্তু অযথা শরীরকে ওজন বৃদ্ধি করে, ওবেসিটি বাড়িয়ে দেয়, আমাদের শরীরে অযথা মেদ বৃদ্ধি করে, শরীরের মধ্যে নানান প্রকার রোগ সৃষ্টি করে, সেগুলো কিন্তু গীতায় সাত্ত্বিক আহারের মধ্যে কিন্তু তালিকায় এগুলোই আছে। দুগ্ধ জাতীয় আহার, ফল জাতীয় আহার, রসালো জাতীয় আহার, একদম সরস আহার, টাটকা খাদ্য, এগুলো কিন্তু সাত্ত্বিক হচ্ছে। রাজসিক আহার যেটা খুব প্রয়োজন আমাদের, এবং সেখানে যেটা খেলে কিন্তু বলছে দুঃখ শোকাময়প্রদা। রাজসিক আহারের মধ্যে কি আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন আছে। এখন সাত্ত্বিক আহার থেকে আমরা একটা ধারণা করে নিই কি যে যারা সাত্ত্বিক আহার খায় তারা বুঝি প্রোটিন পায় না। একেবারেই নয়। দুধের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে, আমরা জানি। আমরা যারা সোয়াবিন খাই সেখানে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে। তাহলে সেখানে আমরা একমাত্র রাজসিক আহার মধ্যে কি না, যেগুলো আমরা অ্যানিম্যাল প্রোটিন যেগুলো আছে সেগুলো খেলেই একমাত্র আমাদের শরীরে শক্তি বৃদ্ধি, বল বৃদ্ধি হবে, একেবারেই নয়। সেগুলো পরিমাণ মতো খেতে বলছে, কিন্তু সেগুলো যদি আমরা এক্সেসিভ ফুড, অ্যানিম্যাল প্রোটিন যেগুলো আর কি, হ্যাঁ, এবং সেগুলো যদি অত্যন্ত ঝাল জাতীয় আহার, রিচ, যে কট্ট, অম্ল, লবণ, উষ্ণ জাতীয় আহার, গরম গরম কফি খাচ্ছি, গরম গরম চা, গরম গরম খাবার খাচ্ছি, সেগুলো কি আমাদের পেটে আলসার হতে পারে, আমাদের বিভিন্ন শ্বাসকষ্ট, আমাদের যে এই যে প্রক্রিয়া আছে না, সেগুলো সমস্যা ঘটায় আর কি বেশি গরম খাওয়ার ক্ষেত্রে। সেগুলো কিন্তু খেতে বলছি, কিন্তু পরিমিত, সেখানে সেগুলো দুঃখ শোক উৎপন্ন হয়। হ্যাঁ, আজকে দেখছি আমাদের ডাক্তাররা পরিষ্কার বলছেন যে রেড মিট জাতীয় খাবার বেশি যাতে না করি, কারণ এর ফলে আমরা এলডিএল বৃদ্ধি পায়, আমাদের যে শরীরের মধ্যে যে কী হচ্ছে না, ওই কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, এগুলো ট্রাইগ্লিসারাইড, এগুলো সব বৃদ্ধি পায়। ঠিক আছে। আর একেবারে বর্জন করতে বলতে যে আহারগুলো, তামসিক আহার। তামসিক মানে কি? পচা গলা। আমরা বাসি একেবারে খুব যেগুলো বাসি আহার, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, অনেকে শুটকি মাছ আমরা মনে করে খাচ্ছি, এগুলো বর্জন করতে পারলে ভালো। এগুলো আখেরে হয়তো মুখের মধ্যে অনেক সময় খাচ্ছি আমরা, ভালো লাগছে, কিন্তু এগুলো শরীরের অ্যাকচুয়ালি কোনো কিন্তু ফুড হ্যাবিটের মধ্যে না রাখলেই ভালো, কারণ এখান থেকে আমরা কিন্তু কোনো ফুড ভ্যালু কিন্তু বেশি পাই এমন নয়। হ্যাঁ, সেগুলো বলছে কি না দুর্গন্ধযুক্ত, বাসি, পচা গলা, এগুলোকে বলা হচ্ছে কিন্তু তামসিক আহার। এই 3 প্রকার আহারের ক্লাসিফিকেশন করা হচ্ছে বিস্তারিত সেখানে আমরা পরবর্তী যখন কোনো খাদ্য নিয়ে বলবো সেখানে কিন্তু বলা হচ্ছে। এবং আমরা যদি 6ষ্ঠ অধ্যায় পড়ি, যার অধ্যায়ের নামটা হচ্ছে ধ্যানযোগ বা আত্মসংযোগ যোগ, তাহলে আমরা এই অধ্যায়টার নাম শুনে বলতে যে আত্মসংযোগ, অর্থাৎ সেলফ কন্ট্রোল। এই যোগটার নাম হচ্ছে সেলফ কন্ট্রোল। এই সেলফ কন্ট্রোলের নানান সেখানে প্রথমেই বলা হচ্ছে কি না যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি যুক্ত। আমরা যদি যুক্ত আহার অর্থাৎ পরিমিত আহার করি, ডাক্তার দেখবেন এখন যাদের খুব এক্সেসিভ হাইপার অ্যাসিডিটি হচ্ছে, সমস্যা হচ্ছে, ডাক্তাররা পরিষ্কার বলে যে অল্প অল্প খান কিন্তু বারে বেশি করে খান, তাই তো? এটা বলছে পরিমিত আহার। একেবারে বেশি ওভার খাবার খেয়ে নিলাম, পেটে কষ্ট হচ্ছে, হ্যাঁ, এরকম খাবার খেতে বারণ করছে। এই যুক্ত আহার করতে হবে, যুক্ত বিহার। আমরা ঠিক পরিমাণ মতো ঘুরবো, একদম ইচ্ছা মতো ইতস্ত্র ঘুরে বেলা, এরকম নয়। যুক্ত বিহার, যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবলস্য, ঠিক সময় অল্প ঠিক পরিমাণ মতো ঘুমাবো, আবার পরিমাণ মতো কিন্তু উঠে পড়বো। এটা এরকম গাইডলাইন কিন্তু দেওয়া হচ্ছে, অনেক কিছু আছে।
রুবেলবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা চেষ্টা করব ডেইলি লাইফে এগুলো মেনটেন করার। ওকে। ঠিক